কতক্ষণ অপেক্ষা করিয়ে রেখেছিস সবাইকে জানিস? এই ভেজা পোশাকে বাচ্চা করলে নিবি কি করে? নিরেট মস্তিষ্ক তাকিয়ে শুনছে রত্নার কথা। জবাব আসছে না রত্নার কাছে। বেশ অবাক হয়ে ড্যাপ ড্যাপ করে চেয়ে আছে রত্না। ইমরানের ভাবমূর্তি বুঝতে পারছে না। নীরবে দাঁড়িয়ে থাকতে দেখে রত্না বলল, ভাবি আলহামদুলিল্লাহ ভালো আছেন। এতটুকু শোনার জন্যই কি শ্বাস আটকে ছিল? রবিন ইমরানের দিকে পোশাক এগিয়ে বলল, স্যার চেঞ্জ করে আসুন। ব্যাগটা নিয়ে নার্সের দেখানো পথে ওয়াশরুমে চলে গেল। রবিন ইমরানকে কিভাবে পেল, কি হলো পুরো ঘটনা বলতে আটকে উঠল সবাই। ব্যাগের ভেতর সাদা পাঞ্জাবি এবং পায়জামা আর একজোড়া স্যান্ডেল ছিল, ওটাই পরল। গাড়িতে মাঝে মাঝে এক্সট্রা কাপড় রাখে ইমরান। পাঞ্জাবির হাতা ঠিক করতে করতে এগিয়ে এসে ইমরান এবং সোহানের দিকে তাকিয়ে দেখলে ছেলের দুটো কাক ভেজা হয়ে আছে। বলল, এই চলে যাও দুজন, ঠান্ডা লেগে যাবে। ঈশান বলল। বোনকে দেখে যাই। নীরবে মাথা নাড়ল। মিনাজ তাকিয়ে দেখছে মেয়ের জামাইকে। এমন ইমরান সে দেখেনি। চোখ চোকাচুকি হতেই মৃদু হাসল মিনহাজ। সে হাসির উত্তরে খানিকটা হাসল ইমরান নিজেও। মিনহাজ জানে না ইমরানের এই হাসির আড়ালে লুকিয়ে আছে আজ রাতের মতো বীভৎস রাতের গল্প। প্রকৃতি কেন এত তাণ্ডব চালালো, বুঝিয়ে দিল মানুষ ঠিক কতটা অসহায় তার কাছে। রত্না সাদা তোয়ালে মোড়ানো ছোট্ট প্রাণটা নিয়ে বের হলো। ইমরানের মুখোমুখি এসে দাঁড়িয়ে পড়ল। হাসি মুখে দু হাতে থাকা প্রাণটাকে এগিয়ে দিয়ে বলল, নে, তোকে আল্লাহ নিঃস্ব করেনি, জান্নাত দিয়েছেন। নিঃশব্দে পেশিবহুল দুহাত মেলে আগলে নিল সাদের তোয়ালে মরানো এক টুকরো আনন্দ, যার ভার বইতে শরীর জুড়ে ইমরানের সুখের শিহরণ। ঢেকে রাখা মুখের উপর থেকে তোয়ালে সরতেই সবাই কাছে এসে দাঁড়ালো এক নজর দেখার চেষ্টায়। আইরিন কাছে মেয়ের কপালে ঠোঁট ছুঁয়ে এতটুকু বলল, তুমি বাবার এক সমুদ্র কষ্টের সমাধান, আমার ঔশান ইমরান খান। গড়িয়ে পড়ছে নিরন্তর জল। রত্নার দিকে তাকাতেই হাসি মুখে বলল, ভাবি ঘুমাচ্ছে, জ্ঞান আসলে যাস, কেবিনে দেবো কিছুক্ষণ পর। মিনহাজ কাঁধে হাত রেখে বলল। ইমরান দুশ্চিন্তা করিস না। মাথা কাত করে বলল, তুমি দেখা করেছো? না, জিজ্ঞেস করেছিলাম। কেবিনে দিলে তখন দেখা করতে বলল। নার্স বেবিকে নিয়ে গেল। ইমরান ওটির সামনে রাখা বেঞ্চিতে বসে পড়ল। পায়ের দিকে তাকিয়ে ইস্তিয়াক বলল, ভাইয়া পায়ে কি হয়েছে তোমার? মনে হয় রাস্তায় কিছুর সাথে লেগে কেটে গিয়েছে, ঠিক হয়ে যাবে। ইস্তিয়াক ছুটল নার্সের কাছে। ড্রেসিং করা প্রয়োজন। ইশারায় ইমরান সোহান এবং ঈশানকে ডেকে পাশে জড়িয়ে ধরল। ঠান্ডা লেগেছে সোহানের, গলা ভেঙে গিয়েছে অনেকটা, কাশছে এতক্ষণ। ইমরান খেয়াল করলো, ভাঙ্গা গলায় বলল, মামা আমরা চেষ্টা করেছি, আরও আগে বুঝলে আগেই বের হয়ে যেতাম। রাস্তার অবস্থা খুব খারাপ ছিল। ইমরান থামিয়ে বলল, আমি কিছু তোকে বলেছি? না মামা, কিন্তু ডাক্তার যখন বলল দেরি হয়ে গিয়েছে তখন নিজেকে সবচেয়ে ব্যর্থ মনে হয়েছে। আরও জোরে কেন গাড়ি চালালাম না সে আক্ষেপে কষ্ট লাগছিল। ঈশান বলল, ভাইয়া চেষ্টা করেছে। এত বৃষ্টিতে আমরা কখনো বের হইনি, বুঝতে পারছিলাম না কিভাবে আসবো। এক একটা বজ্রপাত মনে হচ্ছিল সব ঝলসে দিবে। চুপ, এত সাফাই কেন দিচ্ছ তোমরা? আমিও একই রাস্তা দিয়ে এসেছি, দেখেছি রাস্তা। আসতে কি পেরেছি তোমাদের আগে? তোমরাই পেরেছ। আমার রিয়েল হিরোজ তো তোমরা। দুজন বাসায় যাও, ফ্রেশ হয়ে ঘুম দাও, কাল এসো। দুজনই নারাজ বাসে যেতে। মোনাকে দেখে এরপর যাবে। সবাইকে রেখে ইমরান উঠে গেল। বেশ কিছুক্ষণ পর আসলো মোনাকে নতুন করে যে কেবিনে শিফট করেছে সেখানে। পোস্ট অপারেটিভ রুমে রাখতে চেয়েছিল। রত্না নিজ দায়িত্বে কেবিনে দিতে বলল। ইমরানকে দেখে আইরিন প্রশ্ন করলো, কোথায় ছিলি? মসজিদে। আইরিন মাথা নেড়ে বলল। মিনাজ কেবিন থেকে বের হতে ইমরানের দিকে তাকিয়ে বলল, আগে গেলেই পারতি, তোর শরীর গরম হয়ে আছে। অধিকার আমার চেয়ে তোমার বেশি। এখন বাসায় যাও, বেশি রাত জাগা ঠিক নয় তোমার শরীরের জন্য। আমি আছি এখানে। মিনাজ হেসে কথায় সায় দিয়ে চলে গেল। কেবিনে প্রবেশ করতে দেখল মোনা দরজার দিকে চেয়ে আছে, হয়তো প্রতীক্ষায় আছে কখন ইমরান সাহেব আসবে। ইমরান মোনার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে পাশের টুলটা টেনে বসলো। মা মেয়ে এক রাতেই বুঝিয়ে দিলে
সবাইকে নাকানি চুবানি কাকে বলে? মোনার দু চোখ বেয়ে গড়িয়ে পানি পড়ছে, কথা বলছে না মেয়েটা। হাত বাড়িয়ে চোখের পানি মুছে দিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দিল। কম্পিত ঠোঁট আউড়ে মোনা বলল, আমি ভেবেছি আপনার কাছে আর কখনো ফিরবো না। আলতো করে সযতনে সহধর্মিনীর অধরে ওষ্ঠ ছুঁয়ে বলল, মাঝে মাঝে সৃষ্টিকর্তা আমাদের সহনশীলতার পরীক্ষা নেন। আমি বোধহয় উত্তীর্ণ হয়ে গেলাম। বউ সোনা, এই যে তুমি আর আমার মেয়েটাকে উপহার হিসেবে দিলেন না। মোনা শান্ত দৃষ্টিতে বলল। আপনি খুশি? মোনার এক হাত মুঠোতে নিয়ে হাতে ঠোঁট ছুঁয়ে চোখ বুঝলো। ভাবতে পারছে না আজকে যদি পথে আরো দেরি হতো কি হতো, যদি প্রকৃতি আরো প্রতিকূলে চলে যেত। মোনা দেখতে পাচ্ছে মানুষটার চোখ বেয়ে পানি পড়ছে। কাঁদছেন ইমরান সাহেব? চোখ খুলে বলল, ঠিক আছি, তুমি রেস্ট নাও, আমি এখানেই আছি। কথা লুকাচ্ছেন? না, নিজেকে সামলে নিচ্ছি। আর কোনো কঠিন বাস্তবতা চাই না জীবনে। ধন্যবাদ মোনালিসা, আমাকে আরও একটি সুখ দেওয়ার জন্য। তোমার ঋণ শোধ করতে পারবো না। কষ্টের শেষ সময়টাতে তোমার পাশে থাকতে পারলাম না, এই আফসোসে জীবন কেটে যাবে। মোনা হেসে বলল। আপনি আমার মনে ছিলেন। ইমরান নিষ্পলক চোখে তাকিয়ে আছে। ইমরানের মন ভালো করতে মোনা খানিকটা হেসে দুষ্টামি করে বলল, সাদা পাঞ্জাবিতে আপনাকে বেশি সুন্দর লাগছে ইমরান সাহেব। ইমরান ভুরু কুচকে বলল, এখন মেয়ের বাবাও হয়েছি মোনালিসা, এত সৌন্দর্য কিভাবে পাও আমার মাঝে? আপনি সবসময় সুন্দর আমার প্রিয় পুরুষ। এখন বলো না প্রেমে পড়ে গিয়েছো? যদি বলি আমি প্রেমে পড়ে গেছি, ওগো ওগো জেন্টলম্যান। মোনালিসা, 10 মাস কিন্তু শেষ, সময় এখন আমার। দাঁতে নিম্নাষ্ট চেপে হাসল ইমরান। মোনা লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নিল। ইমরান হাসছে সহধর্মিনী লাজুক মুখে তাকিয়ে। কষ্ট প্রহরগুলো এভাবে কেটে যাক, সুখ শান্তিতে চেয়ে যাক তার ছোট্ট পরিবার, এই তো চাওয়া। দ্য উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিস টু কিপ অ্যান্ড মিলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মিলস টু গো বিফোর আই স্লিপ। সূর্য উদয়ের দৃশ্যটা কক্সবাজের মতো মনোরম হয়তো নয়, তবে জীবনের সেরা কয়েকটি সকালের সাথে আজকের সকাল যোগ হলো। হাসপাতালের জানালার সামনে দিয়ে বেশ কিছু কবুতর উড়ে যেতে দেখা গেল। ধপধপে সাদা লেজের পিছন দিকটা কিছুটা ধূসর বনের। নিশ্চিন্তে ঘুমিয়েছে ইমরান জায়া গত রাতটা। ব্যথা ভুলে গিয়েছে স্বামীকে পাশে পেয়ে। রাতের বেশিরভাগ সময়টা স্ত্রীর মুখের দিকে তাকিয়ে ভবিষ্যৎ অতীত ভাবতে ভাবতে কাটিয়ে দিল। ঠোঁটের কোণে আনমনে হাসি ফুটল। সময় বহমান স্রোতস্বিনীর ন্যায় সকল দুঃখ ভাসিনী ইমরানকে 2 সন্তানের জনক করে দিল। বেশি না, বছরখানেক আগেও হয়তো ইমরান ভাবেনি জীবন তাকে দ্বিতীয়বার সাজানো সংসারে কৃতিত্ব হাতে তুলে দিবে। জানালা দিয়ে রাস্তার দিকে তাকাতেই চোখে পড়ল পরিচ্ছন্ন কর্মীদের সুসংগঠিত কাজ। তৎপর হয়ে তারা রাস্তা পরিষ্কার করছে, পুনরায় সাজিয়ে তুলছে কাল রাতের ধ্বংসস্তূপ। কি সুন্দর সৃষ্টিকর্তা নীলা ঠিক কতটা আলোড়ন তুলেছিল গত রাতে। আজ সকালটা কয়েক গুণ বেশি স্নিগ্ধতায় ভরিয়ে দিয়েছে মিষ্টি সুবাতাস। শরীরে শিহরণ জাগায়। দীর্ঘ শ্বাস ফেলে মোনার বেডের কাছে এসে বসল। ওষ্ঠ ছোঁয়ায় ললাটে। প্রিয় পুরুষের স্পর্শে চোখ মুখে হাসি মুখে তাকায়। প্রিয় পুরুষের সংস্পর্শে চোখ খুলে হাসি মুখে তাকায়। ততক্ষণে ইমরান উঠে মেয়ের বেবি কটের সামনে গিয়ে বাবার আদরে আলতো স্পর্শ দিল মেয়ের হাতে এবং কপালে। মোনা তাকে মুচকি হেসে দেখছে মানুষটাকে। মেয়ে পেয়ে কত খুশি, অথচ কল্পনায়ও ভাবাতীত ছিল এই বর্তমান। মেয়ে কান্না করতে আলতো হাতে মেয়েকে কোলে তুলে বুকের সাথে মিলিয়ে নিল। চোখ গেল সদ্য ঘুম ভেঙে যাওয়া প্রিয় নারীর দিকে। ঠোঁটের ভাঁজে আজ বাদ ভাঙ্গা হাসি রেখে মেয়ের জন্য গেয়ে উঠল অঞ্জন দত্তের গানের 2 মিষ্টি চরণ। তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না, তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না। মোনা হাসছে। মানুষটা মেয়ে পেয়ে কতটা উচ্ছ্বাসিত। ভোর নাচিয়ে মোনা প্রশ্ন করল, কার জন্য গাইলেন গানটা? আমার না মেয়ের? ইমরান চমকে গিয়ে বলল, মোনালিসা, আর ইউ জেলাস? ইয়েস, অফকোর্স, সিরিয়াসলি? অবভিয়াসলি। She is our daughter,
ভেবে মোনা অধর প্রশস্ত করে দাঁত খিচিয়ে বলল, I know she's, but your first priority should be on Mona Lisa, understand? ইমরান হতবাক, হতচকিত, স্তব্ধ। দীর্ঘশ্বাস ফেলে বলল, ছিলাম মেয়ের মা হওয়ার পর একটু বড় হবে। না, আমি বড্ড ভুল ছিলাম। মেয়ের জন্য দুটো লাইন গাইলাম, এতেই তুমি ঝগড়া শুরু করেছো। এটাকে ভালোবাসা বলে, ঝগড়া নয়। এখন আমার জন্য গাইবেন, গেয়ে ফেলেন ঝটপট। বেকায়তে পড়ে গেল ইমরান। মনে মনে বেশ চিন্তা নিয়ে ভাবল, যদি মা মেয়েতে মিলে ঝগড়া শুরু হয়, কোন দিকে যাবে সে? ভাবনার মাঝে মোনা একটু জোরে বলল, ইমরান সাহেব, গান গাইতে বললাম, না গাইলে কিন্তু আমি মেডিসিন নিব না, খাবার খাবো না, হরতাল পালন করব। মনে মনে হাসছে ইমরান। মোনালিসার জন্য তোলা ছিল আগের গানের দুটি চল। যদি বউটাকে খুশি করা যায়, মুখ খোলার আগেই মোনা বলল, কবিতার মতো না, গান গাইতে হবে। 43 বছরের জীবনে কেউ এভাবে ধমকে গান গাইতে বলেনি। অনুরোধ করছি, প্লিজ শুরু করেন। মেয়েটা দুবার কেঁদে আবার বাবার কোলে ঘুমিয়ে পড়েছে। ইমরান সুর তুলো, তুমি না থাকলে তাজমহলটা বানানোই হতো না, লাঠালাঠি এই কাটাকাটি থামানোই যেত না। তুমি না থাকলে মোনালিসা কবে হয়ে যেত গম্ভীর। তুমি না থাকলে তোমার চিঠি জমানোই হতো না। গলা থামিয়ে ইমরান দেখল মোনার ঠোঁটে হাসি। ইমরান সাহেবের দিকে উড়ন্ত চুমু ছুড়ে দিয়ে বলল, একদম পারফেক্ট, দুর্দান্ত হয়েছে। আই লাভ ইউ ইমরান সাহেব। ইমরান অবাক চোখে অর্ধাঙ্গিনীকে দেখে হেসে ফেলে। দুপাশে মাথা নেড়ে বলল, আপনার কেনা সরঞ্জাম আমি যখন খুশি বাজিয়ে নেবেন, শুধু আদেশ করবেন, বান্দা হাজির হবে। আমারই তো। তবে মোনালিসা, আমার মেয়েটাকে তোমার প্রতিদ্বন্দ্বী বানিও না। একটা মাত্র মেয়ে আমার, ওকে একটু আদর পেতে দাও আমার। দয়া করে মেয়েটাকে তোমার দস্যিপনাগুলো শিখিও না। দাঁত খেঁচিয়ে মোনা হিহি করে হেসে বলে, আর শেখাবো না, যা শেখার পেটে থেকেই শিখে ফেলেছে। নার্স এবং ডক্টর রত্না এসেছে। ইমরান থেকে মেয়েকে নিয়ে ফিডিং করাতে হবে। আরিন ঢুকলো তখন। সকালে নাস্তা নিয়ে এসেছে। আরিন মোনাকে ধরে বসালো। রত্না ইমরানের দিকে তাকিয়ে বলল, ইমরান, বেবির গ্রোথ কিন্তু ফিডিংয়ের উপর ডিপেন্ড করে। এদিকটা খেয়াল রাখবি। না খেতে চাইলেও জোর করে সময় মতো খাওয়াতে হবে। আইরিনের দিকে তাকিয়ে বলল, ইমরান, আপাকে বুঝিয়ে বল, আমি আসছি কিছুক্ষণ পর। আশ্চর্য আপা, কি সবসময় ফিট করাবে নাকি? ভাবির শরীরের অবস্থা নাজুক। আপা, কাছে না থাকলে তখন তো হেল্প করতে হবে। রত্নার দিকে তাকিয়ে বলে। তো আমি করাবো নাকি? রত্না খেপে বলে, তুই না করালে কে করাবে? উপস্থিত সবাই ইমরানের দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। ইমরানের তাদের দিকে তাকিয়ে আছে। ইমরানের মনে হলো এই সিচুয়েশন তার জন্য বেশ অপ্রস্তুতজনক। কাকনের সময়টাতে কাকন নিজে করেছে। ঈশান মায়ের বুকের দুধ তেমন পায়নি বললেই চলে। এর আগেই কাকন নিজের ফিটনেসের কথা চিন্তা করে ছেলেকে সব ধরনের যত্ন থেকে বঞ্চিত করেছে। এই মুহূর্তে ইমরানের এ ধরনের অভিজ্ঞতা থাকার কথা নয়। এরা কেন বুঝতে পারছে না? ফর্মুলা মিল্ক খাওয়ানোতে অভ্যস্ত করেছে ছেলেকে ইমরান। এভাবে সবার সামনে ওকে এসব বলার কি প্রয়োজন? রত্না পুনরায় বলল, যাচ্ছিস কোথায়? কথা শুনে যা। কি করতে হবে আপাকে বলে দেই, আমার এসবের অভিজ্ঞতা নেই। ইমরান বেরিয়ে যেতেই আইরিন হেসে দিল। মোনা লজ্জা পেল। রত্না আইরিনের দিকে তাকিয়ে বলে, আপাও কি এমনই? আইরিন হাসতে হাসতে জবাব দেয়, এভাবে শুকরিয়া আদায় করা উচিত আমাদের। রত্না এই দুইটা বেবি হয়েছে। ও আদৌ নিজেকে প্রকাশ করতে পারে না। যেখানে লজ্জা পাওয়ার প্রয়োজন নেই সেখানে লজ্জা পাবে। মোনা, তুই এই 1 বছর ধরে ওকে ঠিক করতে পারলি না। মোনা লজ্জা পেয়ে বলে, আপা থাক না, তুমি আছো, তুষি আপু আছে, সমস্যা হলে তোমরা দেখবে। রত্না হতাশ গলায় বলল। যেমন জামাই তার তেমন বউ। আইরিন হাসতে হাসতে বলে, ঠিক হয়ে যাবে, কটা দিন যাক। বাসে গিয়ে পোশাক পাল্টে কিছুক্ষণের মাঝেই ইমরান চলে আসলো। শরীরের অবস্থা ভালো না, ম্যাজম্যাজ করছে। এর মাঝে বেশ বুঝতে পারছে জ্বর এসেছে। সেসব কেয়ার না করে একটা নাপা এক্সট্রা খেয়ে সামান্য নাস্তা করে বের হলো। এসে চমকে উঠল। সালাম দিতেই 2 বন্ধু এসে জড়িয়ে ধরল। ইমরান হেসে বসতে বলল। মেয়েটা শান্ত হয়ে কমান্ডারের স্ত্রীর কোলে ঘুমাচ্ছে। সেহজা বাবার কানে ফিসফিস করে কি যেন জিজ্ঞেস করছে।
বাবা হেসে ঠোঁট নাড়িয়ে উত্তর দিল। ইমরান হাতে ইশাই শেহজাকে ডাকল। একটা রজনীগন্ধার স্টিক হাতে নিয়ে ইমরানের পাশে দাঁড়ালো। কোলে তুলে প্রশ্ন করলো, ভালো আছো আম্মু? বাবার দিকে তাকাতেই শাহাদ বলল। আম্মা আঙ্কেল কি বলে উত্তর দেন। শেহজা হেসে বলে, চাচ্ছু এই ফুলটা তোমার জন্য, বেবি আর আন্টিকে দিয়েছি, আমার গাছের ফুল। ইমরান খুব জোরে হেসে উঠল। ফুলটা নিয়ে শেহজাকে আদর করে বলল, মাশাল্লাহ, আম্মাটা আমাদের জন্য তার গাছের ফুল এনেছে। দিয়া বলে উঠল, ভাইয়া বাসায় যে আসুক অথবা যেখানেই যাক হাতে করে রজনীগন্ধাগুলো নিয়ে যাবে। বাসায় যতক্ষণ থাকে বাপ বেটিতে ফুল গাছগুলোর পরিচর্যায় ব্যস্ত থাকে। ইমরান হেসে বলে, ভালো আইডিয়া। ওশান বড় হলে আমিও বাগানে পরিচর্যা করব এভাবে। শেহজা পুনরায় বলল, চাচ্ছু তোমার বেবিটা অনেক সুন্দর, ডলের মতো। আমার বেবিটা তোমার পছন্দ হয়েছে? উপনিস মাথা নেড়ে শেহজা বলে, অনেক। একটু বড় হলে আমার সাথে খেলতে দিবে। আমি ভাইয়াকেও অনেক আদর করি, একদম মারি না। পচা বাচ্চা না আমি, বাবাকে জিজ্ঞেস করো। শাহাদ বলে উঠল, মেজর সেলের কথা বলেছে, ওর নেওটা সারাক্ষণ দ্রুত গড় মাতিয়ে রাখে, আর শেফালিটা বড্ড অসহায়, এই দুটোকে পাহারা দেয়। তখন নয়ন ঢুকলো। সবাইকে দেখে খুশিতে লাফিয়ে উঠল। শেহজাকে কোলে নিয়ে দুষ্টামি শুরু করে দিয়েছে। দিয়া এবং রায় দুজনেই কথা বলছে মোনার সাথে। দিয়ার দিকে তাকে মোনা স্তব্ধ হয়ে দেখছে। কি সুন্দর মায়া মায়া চেহারা, স্নিগ্ধ আর নমনীয় একজন স্ত্রী এবং মা। আগে শুনেছে, আজ দেখছে। অন্যদিকে রায়ের ব্যক্তিত্বে মুগ্ধ, অত্যন্ত চটপটে আর শক্ত হাতে সামলে নাও রমণী। নয়ন বলে উঠল, লাফি তোর পিচ্ছি কই? মা আর ভাবি মার কাছে রেখে আসছি। রাইফা বলে উঠল, ভাই সাহেব, ওটাকে এখানে নিয়ে আসলে হসপিটাল মাথায় তুলতো। সারাক্ষণ তিরিং বিরিং গঙ্গা ফড়িংয়ের মতো লাফাবে, আর হাঁটার সময় যে জায়গায় হাঁটবে কিছু না কিছু ভেঙে যাবে। যদি প্রশ্ন করি ভেঙেছে কেন, উত্তর দিবে জিনিসটা আমার পাপার, তাই ভেঙেছি। মারতে গেলে পাপা বলে এক চিৎকার দেয়। পরে আপনার বন্ধু আসলে বাপ বেটিতে মিলে গ্লু গান, ক্লে এসব দিয়ে ওই ভাঙা জিনিস জোড়া লাগিয়ে সাজাবে। আমার প্রশ্ন হলো, তুমি ভাঙলে কেন, আর কেনই বা জোড়া লাগাচ্ছ? উত্তরে বলে, আমি শিখছি। মানে আমাকে অতিষ্ঠ করে ফেলে মাঝে মাঝে। ওর বাবাও এমন ছিল। সাদ এবং ইমরান মুখ চেপে হাসছে। নয়ন আগুনে ঘি ঢেলে বলে, সি লাফি, তুই এমন ছিলি? নাফিস হতভম্ব হয়ে বলল, সব দোষ তো এখন বাবার, ঠিক আছে? মেয়ে নিয়ে আমি দূরে কোথাও চলে যাব। খানিকটা ভুরু কুচকে বলে, মেয়ে আমাকে ছাড়া থাকতে পারে না, সাহস কত! আমার 3 বছরের বাচ্চাটা নিয়ে নাকি চলে যাবে। খারাপ স্বভাব সব আপনার, স্বীকার করেন না কেন? ইমরান মেয়েকে কোলে তুলে নিল। নাফি এবং রায়কে বাধা দিয়ে বলল, কাউকে কোথাও নিয়ে যেতে হবে না ভাবি। এটা কমন যুক্তি যে বাচ্চারা দুষ্টুমি সব বাবার পায়, আর ভালো ভদ্র শান্ত বৈশিষ্ট্য সব মায়ের পায়। নয়ন অট্টহাসি দিয়ে বলল, মোনা শান্ত। মোনা ভুরু কুচকে বলল, আপনি আমাকে এভাবে বলতে পারলেন ইমরান সাহেব? আমি নির্বাক ছিলাম মোনালিসা। প্রশ্নটা তোমার মামাকে করো, অযৌক্তিক কথা বলে সব সময়। দিয়া শাহেদের দিকে তাকিয়ে হাসছে। সাদ কানের কাছে মুখ নামিয়ে স্ত্রীকে বলল, তোমাকে বলেছে না বেচারা আতঙ্কে থাকে, ব্যবসা কখন কি করে বসে। বৃহস্পতিবাদী শুনেছি তোমাদের সাথে মিল আছে। ইমরানের আশেপাশে কাউকে সহ্য করে না। দিয়া মুখে হাত চেপে বলল, দিয়া প্রতিবাদী বলি তো ইমরান ভাই এতটা আগ্রহ রেখেছেন। রজনী পারে ভাবির মতন এমন দুঃসাহস দেখিয়ে মানুষটাকে ভালোবাসতে। বয়সের গ্যাপটা আমাদের চেয়েও বেশি। আমার তো ওনাদের দুজনকে বেশ পছন্দ হয়েছে। কমান্ডার সাহেব, কি মিষ্টি কাপল। তা তো অবশ্যই, তবে নাফিস কম আতঙ্কে থাকে না, যা বুঝলাম। হেসে বলে, আপনি কিন্তু অনেক শান্তিতেই থাকেন। শান্তি? হ্যাঁ অনেক। সে আর বলতে, আমার জন তো আমাকে তীরের গোড়ায় বরফ লাগিয়ে বান মারে, যাতে করে হৃৎপিণ্ড লাগার পরপরই আমি জমে যাই। মুখটা এমন অসহায় বানায়, আমার আর কিছুই বলায় থাকে না। কি ভয়ানক কথা কমান্ডার সাহেব। নয়ন শাহাদের দিকে তাকিয়ে বলল, থাম, এটা হসপিটাল।
প্রেম করার কথা ইমরানের, তোরা দুজন করছিস কেন? বুঝতেছি ভাবি এই আপনার জীবনটাও কমান্ডারের জ্বালায় অতিষ্ঠ। দিয়ান লজ্জা পেয়ে একটু সরে এলো। নাফি প্রশ্ন করলো, আবল তাবল বলিস কেন? ইমরান ইমরান কিভাবে প্রেম করবে? নয়ন দম ফেলে বলে, বেচারা অনাহারে ছিল কিনা। জিভে কামড় পড়ল সকলের। মোনা তৎক্ষণাৎ মাথা নত করে নিল। মনোযোগ দিয়ে নিজের মানুষটাকে দেখছিল আর চোখে। শান্ত নদীর মতো মেয়েকে কোলে নিয়ে বসে আছে। বাবার কোলে মেয়েকে দেখলে যেন ভেতরটা প্রশান্তিতে ছেয়ে যায়। নয়নের বেফাস কথা শুনে ইমরান ক্রোধ নিয়ে সকলের সামনে দাঁত খিচিয়ে বলে, নয়ন, এখানে ভাবিরা আছে, মুখ সামলে কথা বল। ব্যাচেলার্স ক্লাব পেয়েছিস? নয়ন পুনরায় বলল। ভালো কথা বললেও দোষ। পুনরায় ইমরান চোখ রাঙ্গাতেই মুখ দিয়ে ভেঙচি দিয়ে বলল, আরেকটা জিনিস লক্ষ্য করলাম, সবারই তো মেয়ের ভাম্পার ফলন হলো, ছেলে শুধু আমাদের ঈশান না, দেশে তো ছেলে কমে যাবে। কমান্ডার, নাফিস, তোরা কেন নতুন মেহমান আনছিস না? নয়ন পুনরায় বলল, তুই আনছিস না কেন? দুঃখ রে ভাই, বউটা রাজি হয় না, বলে আরেকটা আসলে ওটা নাকি আমার ডাবল হয়ে আসবে। আর আমি কি ইমরানের মতো এত পটেনশিয়াল যে বুড়া বয়সে বাপ হবো? নাফিস জবাব দিল, ঠিক তো, আমরা সবাই এভারগ্রিন, আর তোর বয়স 70 বছর। বিরক্ত হয়ে ইমরান বসা থেকে দাঁড়িয়ে পড়ে। আর কিছুক্ষণ থাকলে নয়নকে আর নিয়ন্ত্রণ করা যাবে না। ইমরানের তীক্ষ্ণ চোখের দিকে তাকিয়ে নয়ন বলল, সাদ, সত্যি কথাই তো বললাম, ভাবিরা প্লিজ কিছু মনে করবেন না, আমার ভালো লাগে ইমরানের পিছনে লাগতে। এবং নাফিসের দিকে তাকিয়ে ইমরান বলল, বাইরে চল, ভাবি আপনারা গল্প করুন, আমি একটু ডাক্তারের সাথে কথা বলি। নাফিস নয়নকে ধমকে যাচ্ছে ধীর গলায়। ভাবি যে তার ভাগ্নে এটা কি ভুলে যাবে? তোকে থাপড়ে দেই নাই ইমরান, এই অনেক। আগে বন্ধুর বউ, ভাগ্নি তো বলছি না, বন্ধুকে বলছি। ইমরান বেরিয়ে যাবে, মোনা পেছন থেকে বলল, ঈশান কোথায় ইমরান সাহেব? বাড়িতে আছে। আমি ছেলেটাকে দুদিন দেখিনি, ও আমাকে দেখতেও এলো না। ছিল কাল রাত অবধি, আজ বলল মায়ের জন্য কি সারপ্রাইজ রেডি করছে, ওটা শেষ হলেই আসবে। গল্প করো, আসছি আমি। রাই ওশানকে কোলে নিল। মোনা ইমরানের যাওয়ার দিকে চেয়ে মিটমিটিয়ে হাসছে। সহসা ফোনে মেসেজ আসলো। হাসছিলে কেন মোনালিসা? মোনাদিয়া এবং রায়ের সাথে গল্প করতে করতে মেসেজের উত্তর দিল, ধন্যবাদ ইমরান সাহেব, এই শার্টটা পরার জন্য অনেক স্মার্ট লাগছে। গ্রে কালারও কাউকে এত স্যুট করে জানতাম না। কিছুক্ষণ পর মেসেজের রিপ্লাই আসলো, তুমি সুন্দর, তোমার দেখার চোখ সুন্দর। মোটেও না, আপনি সুন্দর। নিজেকে টিনেজ মনে হচ্ছে, প্রেম করছি মেসেজে, তাড়াতাড়ি সুস্থ হও। এরপর পুনরায় অস্থির ইমরানকে সামলানোর দায়িত্ব নিবে। মোনা মিটমিটিয়ে হাসছে। বাকি দুজন বেশ লক্ষ্য করেছে এসব সিচুয়েশন তারাও পার করেছে। মিনিট কয়েক পর গানের চরণ দিয়ে মেসেজ আসলো। মোনা চমকে গেল। মোর প্রিয়া হবে এসরানি, দেবখোপায় তারার ফুল, কর্ণে দোলাব তৃতীয়া তিথির চৈতি চাঁদের দোল। লিখলো, আমি লজ্জা পাচ্ছি ইমরান সাহেব। আমার গানের সাত সুর দিয়া তোমার বাসর রচিব প্রিয়া, তোমারে ঘিরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল। মোনা ফোন রেখে দিল এক পাশে। গালের দুপাশে লালাপ রং ধারণ করলো। রাইফা হঠাৎ বলল, ভাই ছিল ফোনে, তাই না? মোনা উপনিস মাথা নেড়ে হাসলো। তা দেখে দিয়া আর রাইফাও হেসে দিল। সালমা এবং রিক্তা ছিল বিকেল থেকে রাত অবধি। ইমরান মিটিং শেষ করে এসে দেখল স্ত্রী কোনা দুজনেই ঘুমে। আগামীকাল বাসায় যেতে পারবে। হসপিটালের বেডগুলো অনেক সংকীর্ণ, শুতে বেশ অসুবিধা। কপালে হাত দিয়ে শুয়ে আছে। বিকেল থেকে শরীর আরও খারাপ লাগছে। ঠান্ডাকাল খুব খারাপভাবে লেগেছে। ইনহেলার নিয়েছে দুবার। মাঝে মাঝে নিজের বোকামির জন্য নিজের উপর ভীষণ রাগ হয়। কি দরকার ছিল গতকাল এত চিন্তা নিয়ে ভেজার? এখন যদি অসুস্থ হয়, এদের মা মেয়ে দুজনের কে সেবা করবে? বেশ অস্থির নিয়ে উঠে দাঁড়ায়।
এরই মাঝে গরম লাগছে, উঠে গিয়ে জানালার পাশে দাঁড়াতে রাতের আকাশ স্পষ্ট দেখা যাচ্ছে, বেশ স্বচ্ছ। ইমরান সাহেব, পেছন ফিরে দেখে মোনা ডাকছে, কাছিল। উঠলে কখন? এই যে এখন, কাছে আসুন। ইমরান মোনার পাশে বসতেই প্রশ্ন করলো, আপনাকে এমন দেখাচ্ছে কেন? ওইটা ম্যাচ ম্যাচ করছে সারাদিন, গতকালকের বোকামোর ফল ভোগ করছি। মোনা কপালে হাত দিয়ে বলল, মোনা বেশ গরম। চিন্তা করো না, ঠিক হয়ে যাব। একটা কথা বলি ইমরান সাহেব। দুইটা বলো। হেসে বলে, আমার সবকিছুতে এত প্রশ্রয় কেন দেন? আজ ফুপি, চাচি এবং মামি তিনজনেই বলছিল আপনি আমার সবকিছু মেনে নেন এক কথায়। নিলিপ্ত চাহনি ইমরানের। খানিকটা ভেবে পড়ল, তুমি মানুষটাই আমার এক কথায় মেনে নেওয়ার মতো একজন। তোমার মাঝে দ্বিমুখিতা কখনো দেখিনি। যখন যাকেই ভালোবেসেছো সব উজাড় করে বেসেছো। এটাই কি কারণ? অনেক কারণ। মোস্ট ইম্পর্টেন্ট, আমার 2 সন্তানের মা তুমি। এর উপর পৃথিবীর সকল যুক্তি তুচ্ছ। ইমরানের কপালে ওষ্ঠ ছুঁয়ে দিল মোনা। ইমরান হেসে বলে, ইমরানের কপাল খুলে গিয়েছে। মনে হাসছে। ইমরান বাগালে হাত দিয়ে দেখছে সেই হাসি। ইমরানের নিজেরই মাঝে মাঝে মনে হয় কি পাগলামো করেছে এসব, অথচ প্রতি মুহূর্তে মনে পড়ে যায় মিনহাজের সেই কথা। মোনাকে রিলিজ দেওয়া হয়েছে, এদের গাড়ি এখন সোনালির সকালের সামনে, কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, কারণ ঈশানের মস্ত বড় আয়োজন। মোনা বাড়ির নেম প্লেটের দিকে তাকিয়ে বলে উঠল, ইমরান সাহেব, নেম প্লেট চেঞ্জ করলেন কখন? পাশে আইরিন ছিল, হাসতেছে। ইমরান রবিনের সাথে বসেছে, পেছন ফিরে বলল, সারপ্রাইজ। ঈশান এগিয়ে এসে গাড়ির ডোর খুলে মাকে জড়িয়ে ধরল। মোনা 3 দিন পর ছেলেকে দেখে খুশিতে বলেই ফেলল, আমার সাথে একদম কথা বলবে না তুমি। মা সরি, আগে তো এদিকে আসো। দেখো নেম প্লেটটা আমি আর সোহান ভাইয়া চেঞ্জ করেছি, সুন্দর হয়েছে না? ঈশান বাবার কাছ থেকে বোনকে কোলে নিয়ে নেম প্লেটের কাছে গিয়ে বলল, আমার ডলের নেম প্লেট পছন্দ হয়েছে? মোনার চোখে পানি, স্পষ্ট লেখা নেম প্লেট, অসীন প্লেস। মোনা চোখ মুছে প্রশ্ন করলো, ওশান প্যালেসে কেন? ঈশান বা ইতু তো আগে এসছে। খুশি উত্তর দিল, কারণ ঈশান এবং ইতুর আদরের, ওদের সব ঈশানের। ভেতরে এলাহি আয়োজন, পুরো বাড়ি সাজানো বেলুন ফুলে। ইতু বড় আম্মুকে দেখে কোলে আসতে চাইল, মোনা নিতে চাইলে তুষি দিল না, বলল, আগে সুস্থ হও ভাবি, ও হাত পা ছুলে ব্যথা পাবে। মোনা চেয়ার টেনে বসে ইতুকে কোলে নিয়ে বলল, ইতু আমার বড় মেয়ে, ওর অধিকার বেশি, এমন করবে না। ইস্তিয়াক হেসে বলে, মোনা এই বাড়ির বাচ্চাগুলোকে দুষ্টুমিতে প্রশ্রয় দেওয়ার জন্য অন্য কেউ লাগবে না। ভাবি, আপনি একাই 100। ঈশানকে ইশারা দিয়ে কাছে ডাকলো, হেসে বলল, সবগুলো আমার, তাই আদর প্রশ্রয় সব আমার। এখন আমাদের একটা ছবি তুলে দেন তো। ঈশানের কোলে ওশান, মোনার কোলে ইতো। সোয়ান বলে উঠল, ভালোই তো, আমি বাদ। আইরিন ধমকে উঠল, তুই কি বাচ্চা? মোনা হাত দিয়ে ডেকে উঠল, তোমাকে ডাকতে হলো কেন? চলে আসো। সোয়ান পেছনে দাঁড়িয়ে পড়ে, ঈশানের সাথে তুষির ছবি তুলছে। ইমরান একটু পিছিয়ে দাঁড়িয়ে দেখছে, চোখ দুটো ভরে উঠেছে, ইচ্ছে করছে বাবা মাকে এনে দেখাতে। আমি সুন্দর পরিবার করেছি, তোমরা দেখে যাও আব্বা আম্মা। শাহাদাত সাহেব সবসময় বলতেন গর্ব করে, সেই আর কেউ কি করবে জানি না, আমার ইমন সাথে একজন সেরাদের সেরা। সাথে তাল মিলিয়ে মিসেস শাহাদাত বলতেন, ইমনের মাঝে সবাইকে আগলে রাখার ক্ষমতা অনেক প্রবল। ছেলেটা আমার পরিবারকে জুড়ে রাখবে। শেষ সময়ে বাবা মা দুজনেই এই আত্মবিশ্বাসে পানি ঢেলে দিয়েছিল। ইমরান হারিয়ে ফেল জীবন থেকে সবচেয়ে কাছে ভরসার হাতগুলো। আইরিন কাঁধে হাত রাখতেই চোখের পানি আড়াল করে বলল, কিছু বলবে আপা? আম্মার অনেক দোয়া আছে তোর জন্য। এই নে দলিলটা। আম্মা যাওয়ার আগে আমাকে বলেছিল যদি তোর মেয়ে হয় ভবিষ্যতে তাকে যেন দে। ছেলেদের সবাই দেয়, মেয়েরা বঞ্চিত। এত বছর আগলে রেখেছে, এখন এটা দেওয়ার মানুষ চলে এসেছে। রেখে দাও তোমার কাছে। যে কিসের জেদ তোর এখনো? জেদ না, আমি এটার যোগ্য না। আম্মা কষ্ট পেয়ে চলে গেছে, যাওয়ার আগে আমাকে মাফ করে যায়নি। আম্মা অনেক আগেই তোকে মাফ করে দিয়েছে, যাওয়ার আগে
এটাও বলেছে যেন আমি তোর আরেকবার বিয়ে দিই। তখনই এই দলিল দিয়েছে। সেদিন কেঁদে কেঁদে বলেছিলেন, আইরিন, আমার মনটা অবুঝ, না বুঝে ভুল করেছি। বড় বোন হিসাবে আগলে নিস আমি না থাকলে। আর এই কথাগুলো আগেও তোকে বলেছি। তোর এক জেদ, আম্মা কেন বলেনি? মনের মাঝে রাগ তো ছিল আম্মার। নিজের সংসারে সমৃদ্ধি আর সুখ দেখে কি তোর মনে হয়নি আব্বা আম্মা দোয়া আছে তোর উপরে?